প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। সাক্তার সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আজকে ক্লাস শুরু করে যাচ্ছি। আজকে ক্লাসের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় পাঠ 1 থেকে 6 পর্যন্ত আলোচনা করব। প্রথমে আলোচনায় বিষয় হচ্ছে নিম্ন শ্রেণীর জীব, তারপর আলোচনার বিষয় হচ্ছে অণুজীব জগৎ, তারপর ভাইরাস ও ব্যাকটেরিয়া, তারপর হলো ছত্রাক, শৈবাল ও অ্যামিবা। এই বিষয়গুলি নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগী হবে। আমরা যারা শিক্ষক আছি, আমরা অনেক কষ্ট করে অনলাইনে ক্লাস নেই, কিন্তু তোমাদের মাঝে তেমন সাড়া পাই না। সময় ও নির্দিষ্ট কারোর জন্য অপেক্ষা করে না। ওরকমই যারা সময়কে কাজে লাগায় না, সময়কে উপযুক্ত সময়ে আজকের কাজ আজকে করে না, আজকের কাজ যারা আগামী জন্য রেখে যায়, তাদের কোনো জীবনে উন্নত হয় না। তাই আশা করি সময়কে মূল্যায়ন করবে, মূল্যায়ন করে অনলাইনে সংযুক্ত হবে। যারা সংযুক্ত হয়েছ আর যারা হয়নি তাদেরকে সংযুক্ত হওয়ার জন্য বলবে। আজকে আমি প্রথমে আলোচনা করব নিম্ন শ্রেণীর জীব। এই নিম্ন শ্রেণীর জীব কাদেরকে বলা হয়? এখানে বলা হয়েছে নিম্ন। নিম্ন, এই নিম্ন শব্দটার অর্থ হলো কম বা ছোট। এই ছোট ছোট বা ক্ষুদ্র ভাইরাসকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। অর্থাৎ ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, অ্যামিবা এইগুলিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। ভাইরাস, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এখানে বলা হয়েছে ভাইরাস, ছত্রাক, শৈবাল ও অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এখানে এই ভাইরাস তারপর অ্যামিবা, এই দুটি ভাইরাস এমন ছোট ছোট, এমন ক্ষুদ্র ক্ষুদ্র যে এদের দেখা যায়। এদের দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এরা অণুজীবের অন্তর্ভুক্ত। কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্র সাহায্য লাগে। এসব অণুজীব বা আদিজীব মানুষ, গৃহপালিত পশু পাখি, এদের মধ্যে রোগ সৃষ্টি করে। আবার কিছু কিছু এই ভাইরাস আমাদেরকে উপকার করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই যে আমি ভাইরাস আলোচনা করছি, এই ভাইরাসগুলো কিছু কিছু ভাইরাস উদ্ভিদ, প্রাণী, মানুষের মধ্যে অনুপকার করে, আবার উপকার করে। এই জন্য
কোন ভাইরাসগুলো উপকার করে আর কোন ভাইরাসগুলো অনুপকার করে সেটা আবার আলোচনা করব। এখন আমি যে বিষয়গুলো আলোচনা করে যাচ্ছি নিম্নশ্রেণী আলোচনা করলাম, এখন আলোচনা করব অণুজীব জগৎ। অণুজীব জগৎ আমাদের আশেপাশে অনেক জীব দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব আছে যাদের খালির চোখে দেখা যায় না। এদের দেখতে হলে অণুবীক্ষ যন্ত্রের প্রয়োজন হয়। এদের নির্দিষ্ট কোনো কেন্দ্রিক যুক্ত সুগঠিত কোষ নেই, এরা অণুজীব নামে পরিচিত। তাহলে অণুজীব কাকে বলা হয়? যাদের সুগঠিত কোষ নেই তাদেরকে অণুজীব বলা হয়। এখানে প্রশ্ন থাকতে পারে যে অণুজীব জগৎ কাকে বলা হয়? যাদের এত ক্ষুদ্র এত ছোট যে এদের দেখা যায় না, এদের দেখতে হলে অণুবীক্ষ যন্ত্রের প্রয়োজন হয় এবং এদের নির্দিষ্ট কোনো কেন্দ্রযুক্ত সুগঠিত কোষ নেই, তাদেরকে অণুজীব জগৎ বলা হয়। এরা অণুজীব নামে পরিচিত। এসব অণুজীব থেকে সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে, তাই অণুজীবকে আদি জীবও বলা হয়। এবার এই অণুজীব জগৎকে তিনটি রাজ্যে ভাগ করা যায়। এই অণুজীব জগৎকে তিনটি রাজ্যে ভাগ করা যায়। এক নম্বর হলো ক্যারিওটা, দুই নম্বর হলো ক্যারিওটা, তিন নম্বর হলো ইউক্যারিওটা। এবার ক্যারিওটা রাজ্য কাকে বলা হয়? যদি পরীক্ষা থাকে অণুজীব জগৎ সমূহকে কয়টি রাজ্যে ভাগ করা যায়, আমরা কি লিখবো? আমরা লিখবো অণুজীব জগৎকে তিনটি রাজ্যে ভাগ করা যায়। তিনটি রাজ্য কি কি? এক নম্বর হলো ক্যারিওটা, দুই নম্বর হলো প্রোক্যারিওটা, তিন নম্বর হলো ইউক্যারিওটা। এই তিনটি রাজ্য ভাগ করা যায়। আবার থাকতে পারে যে ক্যারিওটা কাকে বলা হয়? ক্যারিওটা এসব অণুজীব এতই ছোট যে সাধারণত আলো অনুবক্ষণ যন্ত্র কিছু দেখা যায় না। মনে করো একটা লাইট আছে বা আলো কোনো ব্যবস্থা আছে, এই আলোর মধ্যে যদি অণুবীক্ষণ দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা যায়, তারপরও দেখতে অনেক কষ্ট হবে। তারপরও কি দেখা যায় না? এটি এত ক্ষুদ্র এত ছোট যে আলোর রশ্মি নিচে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য এদের দেখা যায় না। তাহলে আমরা যদি প্রশ্ন থাকে এই কারণে কাকে বলা হয়, আমরা এক কথার উত্তর লিখব যে এই অণুজীব এক নম্বর অর্থাৎ ক্যারিওটা এত ছোট এত ক্ষুদ্র যে আলোর রশ্মির নিচে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য দেখা যায় না, তাদেরকে কি বলা হয়? ক্যারিওটা বলা হয়। এবার হলো প্রোক্যারিওটা। এই প্রোক্যারিওটা কাকে বলা হয়? প্রোক্যারিওটা বা আদি কোষী যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়, তাদেরকে প্রোক্যারিওটা বলা হয়। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদি কোষ বলা হয়, যেমন ব্যাকটেরিয়া। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রশ্ন থাকতে পারে যে প্রোক্যারিওটা কাকে বলা হয়। আমরা এক কথা কি লিখবো? আমরা লিখব যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তাদেরকে বলা হয় প্রোক্যারিওটা। এবার হলো ইউক্যারিওটা। ইউক্যারিওটা কাকে বলা হয়? ইউক্যারিওটা বা প্রকৃত কোষী যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকে প্রকৃত কোষী বলা হয়। যেমন শৈবাল, ছত্রাক ইত্যাদিকে ইউক্যারিওটা বলা হয়। এই কোষগুলো সুগঠিত, তাই এদেরকে
ইউক্যারিওটা বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি পুনরায় আবার তোমাদের সংখ্যাগুলো বলে দিচ্ছি। সংখ্যা হলো 1 নম্বর সংখ্যা হলো ইউক্যারিওটা কাকে বলা হয়। ইউক্যারিওটা যেসব অণুজীবের কেন্দ্রিকা গুলো সুগঠিত না হয়, অণুজীব এতই ছোট যে এদের খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, তাদেরকে ইউক্যারিওটা বলা হয়। আর 2 নম্বর হলো প্রোক্যারিওটা কাকে বলা হয়। যেসব কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তাদের কি বলা হয়, প্রোক্যারিওটা বলা হয়। 3 নম্বর হলো ইউক্যারিওটা কাকে বলা হয়। যে সমস্ত কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকে ইউক্যারিওটা বলা হয়। তাহলে পার্থক্য কি? প্রোক্যারিওটা হলো যেসব কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তাদেরকে প্রোক্যারিওটা বলা হয়, আর যাদের কোষ কেন্দ্রিকা সুগঠিত নয় তাদেরকে কি বলা হয়, ইউক্যারিওটা বলা হয়। এবার হলো আমি এই ভাইরাস ও ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। ভাইরাস ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না। এরা সরলতম জীব। ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমা, সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। তাই ভাইরাস দেহকে অকোষীয় জীব বলা হয়। এরা শুধুমাত্র আমিষ, আবরণ, নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। তবে অন্যান্য জীব দেহে যেই মাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিডকে একত্র করা হয় তখনই এরা জীবনের সব লক্ষণ ফিরে পায়। অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া বা জীবদেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখা যায় না। এই কারণে ভাইরাস প্রকৃত পরজীবী। ভাইরাসের মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস একটি পরিচিত ভাইরাস। ভাইরাস গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচি ন্যায় ও পাউরুটির ন্যায় হতে পারে। ভাইরাস মানবদেহের বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। ধানের টুঙ্গ ও তামাকের মোজাইক রোগ ভাইরাস কারণে হয়। বসন্ত, হাম, সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ। এখানে প্রশ্ন থাকতে পারে যে বসন্ত, হাম, সর্দি কি বাহিত রোগ? আমরা উত্তরে কি লিখব? বায়ুবাহিত রোগ। এবার ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ উদ্ভিদ, এককোষী অণুজীব, অণুবীক্ষণ জীব। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। এখানে প্রশ্ন থাকতে পারে ব্যাকটেরিয়াও সর্বপ্রথম কে দেখতে পান? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। কি প্রশ্ন? যে ব্যাকটেরিয়া সর্বপ্রথম কে দেখতে পান? আমরা উত্তরে কি লিখব? বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম এই ব্যাকটেরিয়া দেখতে পান। ব্যাকটেরিয়ার কোষ গোলাকার, দণ্ডাকার, কমাকার, পেঁচানো ইত্যাদি নানা ধরনের হতে পারে। দেহের আকার আকৃতি ভিত্তিতে এদেরকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন কক্কাস, ব্যাসিলাস, তারপর হলো গোমা, স্পাইরিলিয়াম। এই কক্কাস হলো গোলাকার দ্বন্দ্বের মতো আকৃতি, তাদেরকে বলা হয় কক্কাস। ব্যাসিলাস হলো দ্বন্দ্বের মতো, খাড়া দ্বন্দ্বের মতো আকৃতি, তাদেরকে বলা হয় ব্যাসিলাস। কমা যাদের আকার আকৃতি পেছানো কমার মতো, তাদেরকে বলা হয় কমা। তারপর বলা হয় স্পাইরিলিয়াম। পাইরিলাম কাদের বলা হয়? যে সমস্ত ব্যাকটেরিয়ার আকার আকৃতি পেছানো, তাদেরকে বলা হয় স্পাইরিলিয়াম। কক্কাস, যেমন কক্কাস এরকম গোলাকার
গোলাকার দণ্ডর মতো আকার আকৃতি তাদেরকে বলা হয় কক্টাস। এটা কক্টাসের চিত্র। এই চিত্রটা খুবই সহজ, দেখতে অনেক কঠিন কিন্তু আসলে কঠিন না। যদি ভাষায় তোমরা প্র্যাকটিস করো তাহলে চিত্র আঁকানো সহজ হবে। এই বিজ্ঞানের প্রশ্ন যদি চিত্র সহ থাকে তাহলে দুই ভাগে বিভক্ত হয়। যদি 4 নম্বর থাকে, 2 নম্বর লিখিত আর 3 নম্বর হলো চিত্র, অর্থাৎ চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর কি? তারপর হলো বেসিলাস। বেসিলাস হলো এইরকম দণ্ড, লম্বা দণ্ডের মতো আকার আকৃতি, লম্বা দণ্ডের মতো আকার আকৃতি তাদেরকে কি বলা হয়? বেসিলাস। তাদেরকে বলা হয় বেসিলাস। এই চিত্র বেসিলাস। বেসিলাস আমরা চিত্র দেখে বলতে পারবো, যেমন এরা হলো কক্টাস। যে সমস্ত কোষের আকৃতি দেখো দ্বিমুখ গোলাকার তাদেরকে বলা হয় কক্টাস। আর বেসিলাস যাদের আকার আকৃতি লম্বা দণ্ডের মতো তাদেরকে বলা হয় বেসিলাস। এবার হলো কোমা। অর্থাৎ যাদের আকার আকৃতি কোমা দণ্ডের মতো তাদেরকে বলা হয় কোমা। এর চিত্রটা হলো কোমা। তারপর হলো স্পাইরিডিয়াম। স্পাইরিডিয়াম একটা চতুর্ভুজ মতো, অর্থাৎ স্কয়ারের মতো একটা ঘর আঁকার পর এরকম পেঁচা। চিত্র স্পাইরিডিয়াম। স্পাইরিডিয়াম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমি যেভাবে তোমাদের মাঝে আলোচনা করছি সুন্দরভাবে বুঝে নিয়েছ। আবার আমি সুন্দরগুলো বলে দিচ্ছি। এখানে থাকতে পারে যে কোমা ব্যাকটেরিয়া কাকে বলা হয়, কক্টাস ব্যাকটেরিয়া কাকে বলা হয়, বেসিলাস ব্যাকটেরিয়া কাকে বলা হয়, স্পাইরিডিয়াম ব্যাকটেরিয়া কাকে বলা হয়। আমি আবার বলে দিচ্ছি, যদি থাকে কক্টাস কাকে বলা হয় তোমরা কি লিখবে? তোমরা লিখবে যে সমস্ত ব্যাকটেরিয়ার আকার আকৃতি গোলাকার দণ্ডের মতো তাদেরকে বলা হয় কক্টাস ব্যাকটেরিয়া। আর তারপর প্রথম থাকতে পারে বেসিলাস ব্যাকটেরিয়া কাকে বলা হয়। তোমরা কি বলে লিখবে? চিত্র দেখে লিখবে যে সমস্ত ব্যাকটেরিয়ার আকার আকৃতি লম্বা দণ্ডের মতো তাদেরকে বলা হয় বেসিলাস। তারপর থাকতে পারে যে কোমা ব্যাকটেরিয়া কাকে বলা হয়। তোমরা চিত্র দেখে বর্ণনা করবে যে সমস্ত ব্যাকটেরিয়া কোমা আকৃতি সে সমস্ত ব্যাকটেরিয়াকে বলা হয় কোমা। তারপর স্পাইরিডিয়াম ব্যাকটেরিয়া কাকে বলা হয়। তোমরা লিখবে যে সমস্ত ব্যাকটেরিয়া আকার আকৃতি পেঁচানো তাদেরকে কি বলা হয়? স্পাইরিডিয়াম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার চিত্র আঁকানো কিংবা আমার যে আলোচনা তোমরা দেখছো আশা করি বুঝবে। এবার হলো এই ছত্রাক, শৈবাল ও অ্যামিবা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ছত্রাক সমদেহী ক্লোরোফিলযুক্ত উদ্ভিদ। ক্লোরোফিলের অভাবে এরা সালোকসংশ্লেষণ করতে পারে না, তাই এরা পরজীবী অথবা মৃতজীবী। পরভোজী ছত্রাক বাসি বা পচা খাদ্য, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদি থেকে জমায়। তাহলে আমরা কি লিখবো? আমরা যদি বলি ছত্রাক কিভাবে হয়, ছত্রাক কোথা থেকে পাই, আমরা লিখবো ময়লা আবর্জনা, শাকসবজি, ভেজা রুটি ইত্যাদি থেকে আমরা পাই
ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, এই ছত্রাক অর্থনীতি অনেক গুরুত্ব আছে। এই ছত্রাক আমাদের অর্থ যোগান দেয়। পারুলিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট হিসাবেও ব্যবহার করা হয়। এগ্রিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত। বর্তমানে আমাদের বহু দেশে এর চাষ করা হয়, অর্থাৎ এই ছত্রাক আমাদের দেশ সহ অন্যান্য দেশেও এর চাষ করা হয়। শৈবাল সমাঙ্গ বর্গের ক্লোরোফিলযুক্ত ও স্বভোজী উদ্ভিদ শৈবাল। এরা মাটি, পানি ও অন্যান্য গাছের উপর জন্মায়। এছাড়া সবুজ, ডাল, বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায়। স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়। শৈবাল উপকারিতা, এই শৈবাল আমাদের অনেক উপকারিতা থাকে। শৈবাল আয়োডিন ও পটাশিয়াম কাজে লাগে, পটাশিয়াম তৈরিতে আমাদের কাজে লাগে। মাছ চাষ করতে শৈবাল আমাদের কাজে লাগে। এরকম অনেক উপকারিতা আমাদের শৈবাল করে থাকে। শৈবাল অপকারিতা হয়ে থাকে। শৈবাল মানুষ উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে। জলাশয়ের শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মরে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শৈবাল আমাদের উপকার করে, অনুপকার করে। উপকার হলো আমাদের যেরকম দই বানাতে শৈবাল লাগে, পাউরুটি বানাতে আমাদের শৈবাল উপকারিতা হয়, আবার অনুপকারিতা হয়। অনুপকারিতা হলো যেমন জলাশয়ের এই জলজ প্রাণী বা মাছের রোগ বিস্তার করে। তারপর চা পাতার রেড রাস্ট নামে একটা রোগ এই শৈবালের সৃষ্টি করে। ও অ্যামিবা পরিষ্কার রাজ্যের সদস্য। অ্যামিবা এক কোষীয় প্রাণী। এদের দেহ ক্ষুদ্রাকার, অনন্তম যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে আমি বিষয়গুলো আলোচনা করলাম, আলোচনার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ছিল। এখানে প্রশ্ন থাকতে পারে, অনেকগুলো প্রশ্ন থাকতে পারে, নৈতিক প্রশ্ন থাকতে পারে, সৃজনশীল প্রশ্ন থাকতে পারে। আমার আলোচনার মাঝে যারা সংযুক্ত হয়েছ তারা ভালো বুঝে নিয়েছ। বই বেশি করে পড়বে, বই যত বেশি পড়বে সে তত বেশি জানতে পারবে। পড়ার কোনো বিকল্প নেই। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।